Good afternoon, everyone. আমি বিশ্বনাথ কর্মকার ফ্রম ইনপুর গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি থেকে ড্রাফটসম্যান সিভিল ইনস্ট্রাক্টর। আজকে আবার তোদের সঙ্গে আমি উপস্থিত হয়েছি তোদের সামনে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোয়ালিটি মডিউলের একটি চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা আমরা গতকাল কিছুটা আমরা এগিয়েছি, জিনিসটা আমরা বুঝেছি যে পারপাস অফ হাউসকিপিং অ্যান্ড প্র্যাকটিস। তো ক্লিনিং হাউসকিপিং, তারপর 5S কনসেপ্ট, 5Sের টার্মস, এগুলো আমরা গতকাল সব জেনেছিলাম। তো যেগুলো পড়া হয়েছিল সেটা হচ্ছে কি স্টেপ 1-এ সেইরি মানে শর্টিং আউট, এটা পড়া হয়েছিল। স্টেপ 2 সেইটেন মানে সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট, এটা পড়া হয়েছিল। আর স্টেপ 3 সেইসো সাইন অ্যান্ড ক্লিননেস, এটার বিষয়ে আমরা জেনেছিলাম। আজকে বাদবাকিটা আমরা জানবো। তো আজকে যেখান থেকে শুরু করছি সেটা হচ্ছে কি স্টেপ 4 মানে হচ্ছে কি সেইকেটসু স্ট্যান্ডার্ডাইজেশন। তো গতকাল আমাদের 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপ অবধি আমরা পৌঁছে গেছিলাম। আজকে 4 আর 5 স্টেপ আমরা পৌঁছবো। তো আবারই বলবো যে এটাই ডিরেক্টলি একবারে জাম্প করা সম্ভব না, স্টেপ বাই স্টেপ আমাদেরকে উঠতে হবে। স্টেপ 4-এ কি বলছে? স্ট্যান্ডার্ডাইজেশন মিন্স কি মেনটেন এ স্ট্যান্ডার্ড, মানে একটা গুণগত মান সেটা আমাদেরকে সবসময় বজায় রেখে চলতে হবে। এটা কি রেফার করছে? রেফার্স টু দ্য কোয়ালিটি অফ ওয়ার্ক প্লেস। আমাদের যে কর্মস্থল হবে সেই কর্মস্থলের কোয়ালিটি সংক্রান্ত এটা এখানে বোঝাতে চাইছে, তার গুণমান সম্পর্কে। এ হাই স্ট্যান্ডার্ড মেনটেন্ড ইন অ্যারাউন্ড উইল মোটিভেট দ্য এমপ্লয়িজ টু টেক মোর ইন্টারেস্ট ইন দেয়ার ওয়ার্ক অ্যান্ড পারফর্ম বেটার। স্ট্যান্ডার্ড যদি খুবই উঁচু মানের হয়, গুণগত মান যদি খুবই ভালো হয়, তাহলে সেটা অ্যাকচুয়াল কী হিসেবে দাঁড়ায়? যে এমপ্লয়িরা ওখানে জব করছে তাদেরকে উদ্দীপনা যোগায়, তাদেরকে মোটিভেট করে, তাদেরকে আর উত্তেজনা বাড়ায় তাদের কাজের প্রতি, যাতে কি হয় তারা যে কাজটা করছে সে কাজটা যেন আরও খুব বেশি ইন্টারেস্ট, যেন খুব বেশি ইচ্ছে নিয়ে সে কাজটা করে, আর যেন ফলাফল খুব ভালো হয়, যেন খুব ভালো পারফর্ম করতে পারে বেটারভাবে। ইট শুড অলসো বি ক্লিয়ারলি নোন অ্যান্ড আন্ডারস্টুড হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড উই লাইক টু মেনটেন। এইটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কারভাবে বোঝা দরকার, জানা দরকার যে কীরকম স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করতে চলেছি, আমরা বজায় রাখতে চলেছি। ইট উড বি অলওয়েজ বেটার টু লে ডাউন স্ট্যান্ডার্ডস ফর অল ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস লাইক সাউন্ড, লাইট, ভেন্টিলেশন, হিউমিডিটি, টাইডিনেস অফ ড্রেসেস এক্সেট্রা। যে স্ট্যান্ডার্ড আমরা ইউজ করতে চলেছি, কিংবা যেটাকে আমরা বুঝতে চলেছি, কিংবা যেটাকে আমরা মেনটেন করতে চলেছি, সেই স্ট্যান্ডার্ডটা সবার ক্ষেত্রেই এটা রাখা দরকার, সব জিনিসের ক্ষেত্রে সব কটা ফ্যাক্টর যেটা আমাদেরকে প্রভাব ফেলতে পারে, যেরকম কি যে সাউন্ড, লাইট, ভেন্টিলেশন, হিউমিডিটি, টাইডিনেস অফ ড্রেসেস এক্সেট্রা। তো জিনিসটা কি বোঝাতে চাইছে? যে হয়তো আমাদের ওয়ার্ক প্লেসটা যদি ভালো ওয়েল ভেন্টিলেটেড হয়, যদি লাইটের প্রবেশ যদি ভালো থাকে, লাইট যদি সাফিসিয়েন্ট থাকে, যদি বাইরের ন্যাচারাল লাইটও যদি আমরা ওখানে পেয়ে থাকি, তাহলে এগুলো কি আমাদের কাজ করার ক্ষেত্রে খুবই সুবিধে হয়। যদি সাউন্ড প্রুফ হয় তাহলে এক্সট্রা কোনো বাইরের সাউন্ড সেই জায়গাতে এসে পৌঁছবে না। আর্দ্রতা যদি ঠিক থাকে তাহলে মানে কাজ আমরা করে যাব, কিন্তু সেই পরিমাণে আমাদের পরিশ্রমটা বেশি মনে হবে না, কারণ কি সোয়েটিংটা কম হবে, ঘাম কম ঝরবে। ড্রেস যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে সেটাও খুব একটা ভালো প্রভাব ফেলে। এইবারে হচ্ছে কি দি ফলোয়িং যে কোশ্চেন্স রয়েছে এখানে, কিছু কোশ্চেন্স উড এড ইন ডিসাইডিং ফার্দার কোর্স অফ অ্যাকশন। এই যে প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে এটা আমাদেরকে হেল্প করবে, সাহায্য করবে। কিসের সাহায্য? যে আমরা ফার্দার মানে ভবিষ্যতে তো আমরা কি আরও মানে ডিসিশন আমরা নির্ধারণ করতে চলেছি, কি আমাদের অ্যাকশন হবে, কি আমাদের আরও করণীয় থাকবে। প্রথম কি বলছে? ইজ এনিওয়ানস ইউনিফর্ম ডার্টি অর আনটাইডি? কারোর যদি ইউনিফর্ম যদি ডার্টি মানে নোংরা যদি অপরিষ্কার থাকে সেটা আমাদেরকে চেক করতে হবে। তারপরে কি আর দেয়ার সাফিসিয়েন্ট লাইট, যে সেখানে কি পরিপূর্ণভাবে লাইট ওখানে আছে কি নেই, আলো। এরপর হচ্ছে ইজ দ্য নয়েজ অর হিট অ্যাট ইউর ওয়ার্ক প্লেস কজিং ডিসকমফোর্ট? প্রচণ্ড পরিমাণে আওয়াজ কিংবা গরম আমাদের কর্মক্ষেত্রে অসুবিধা করতে পারে, তো সেটা কি আদৌ কি এত পরিমাণ রয়েছে যে ওটা আমাদেরকে
মানে অসুবিধার মধ্যে ফেলছে, আরামদায়ক হচ্ছে না আমাদের কাজের প্লেসটা। ইজ দ্য রুফ লিকিং, যে ছাদ রয়েছে সেই ছাদটা কি লিক আছে, যদি বৃষ্টিপাত হয় তাহলে কি সে ছাদ দিয়ে জল পড়ে লিক করে। তারপরে ডু পিপল ইট অ্যাট ডেজিগনেটেড প্লেস অনলি, এবারে মানুষজন খাবার খাওয়ার একটা ব্যাপার থাকে কি যে টিফিন সংক্রান্ত, কারণ তারা সবসময় যে কাজ করছে কাজ করবে তাদের একটা ব্রেক দরকার সবাইকারই, সেটা সব জায়গাতেই থাকে। তো সেক্ষেত্রে কি যে ওই খাবার খাওয়ার জন্য কোনো আলাদা করে কোনো জায়গা চিহ্নিত করা আছে যেখানে মানুষজন গিয়ে পরে খাবে। তো এই জিনিসগুলোকে যদি আমরা ঠিক মতন নিজেরা যদি কোশ্চেন্স করি আর এটাকে যদি আমরা ঠিকভাবে মেনে চলি, যদি এটাকে ফলো করি, তাহলে আমরা এটা বলতে পারবো যে আমরা সব কিছু জিনিসেরই একটা স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করতে পারলাম। তার মানে এই নয় যে কারোর কাছে হয়তো খুব বেশি সে ধনী কিংবা খুব বেশি গরিব, এই হিসাবে কিন্তু এখানে স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে না। এটা হচ্ছে কি শুধুমাত্র কি আমার যে ওয়ার্ক প্লেসটা থাকবে সেই ওয়ার্ক প্লেসটা, ইভেন কি এই জিনিসটা যদি কোনো স্কুল কলেজ কিংবা কোনো ইনস্টিটিউশন, ইভেন কি নিজের বাড়িতেও এগুলো যদি ঠিকভাবে আমরা মানে পর্যালোচনা করি, যদি আলোচনা করে দেখি, যদি আমরা জিনিসগুলো বুঝতে পারি, তাহলে কি হবে, আমাদের হেলথ খুব ভালো থাকবে। আর আমাদের ঘরের মধ্যে যদি কোনো কাজ করি সেটা আমাদের করতে খুব মনোসংযোগ আমাদের বাড়বে। তো তাহলে আমরা কি বুঝতে পারলাম যে 4 নম্বর যে স্টেপটা সেটাও কিন্তু আমরা তাহলে এখানে এসে পৌঁছে গেলাম। গতকাল 1 থেকে 2, 2 থেকে 3 অবধি এসে দাঁড়িয়েছিলাম, আজকে 4-এ এসে পৌঁছলাম। এবারে যাব কি লাস্ট স্টেপ, যেটা 5 নম্বর, সিটসুকে সেলফ ডিসিপ্লিন, শৃঙ্খলা প্রয়ণ হওয়া। শৃঙ্খলা, নিজেকে ডিসিপ্লিনড হতে হবে। এর মানে কি, মানে হচ্ছে ট্রেনিং অ্যান্ড এডুকেটিং পিপল টু বি সিস্টেমেটিক অ্যান্ড ডিসিপ্লিন। মানে কিভাবে আমরা ট্রেনিং দিচ্ছি মানুষদেরকে, কিভাবে আমার মানুষদেরকে আমরা এডুকেট করছি, মানে আরও জিনিসগুলো বোঝাচ্ছি, আরও ভালো করে পড়াশোনা শেখাচ্ছি, সেই সিস্টেমেটিক যে অ্যারেঞ্জমেন্টগুলো আমাদেরকে ওটা চেক করে দেখতে হবে যেন ওগুলো যেন আমার ঠিকভাবে থাকে। এটা কি বলছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক এমপ্লয়িজ অ্যাওয়ার অফ দ্য রেসপন্সিবিলিটিস, ইনভলভমেন্ট অ্যান্ড হোয়াট ইজ এক্সপেক্টেড আউট অফ দেম। তো প্রথম কথা কি জিনিসটা করা দরকার, সব থেকে যেটা ফার্স্ট, যেটা কি আগে যে এমপ্লয়ি যে ওয়ার্কার যারা থাকছে আগে তাদেরকে আগে সচেতন করতে হবে তাদের কি দায়িত্ব আছে, তারা কতটা তারা কোম্পানির সঙ্গে তারা ইনভলভমেন্ট তারা জড়িয়ে রয়েছে। তবে গিয়ে তাদের কাছ থেকে আমরা আশা করতে পারবো যে তাদের কাছ থেকে আমরা কি পেতে পারি, তারা কিভাবে তারা কাজ করবে। আগে যদি তাদেরকে আমরা তাদের দায়িত্ব না বোঝাই, তাকে কোন কাজের মধ্যে তাকে ইনভলভ হতে হবে, তাকে জড়ানো হবে, কিংবা সে সেই কাজটার মধ্যে নিজেকে আবেশ করবে, যদি এগুলো যদি না বোঝানো যায় তাহলে কিন্তু আমরা এটা আশা করতে পারবো না যে তে আমাকে কী আউটপুট দেবে। তো আগে এই জিনিসগুলো করা দরকার। তার সঙ্গে কি ঠিকভাবে ট্রেনিং করা কিংবা মেন্টরিং, আর ঠিকভাবে বোঝানো, এডুকেট করানো, ঠিকভাবে পড়াশোনা লেখা জিনিসগুলোকে আগে ঠিকভাবে তৈরি করা মানুষদেরকে, তবে গিয়ে তারা একটা সিস্টেমের মধ্যে আসবে আর তারা ঠিক মতন তারা শৃঙ্খলাপরায়ণ হবে, তা নয়তো কিন্তু হবে না। হেন্স সেই জন্য কী বলছে, এডুকেটিং দেম অ্যান্ড ট্রেনিং দেম ইজ দ্য প্রাইম ফ্যাক্টর হুইচ উড ব্রিং ইন ডিসিপ্লিন অ্যান্ড সিস্টেম ইন দি ওয়ার্ক প্লেস। সেই জন্যে প্রথম যে কাজ সেটাকে আগে ওদেরকে ভালো করে এডুকেট করো, আগে শিক্ষাটা দাও, তারপরে তাদেরকে ট্রেনিং দাও। এই দুটো হচ্ছে কি প্রধান ফ্যাক্টর। এই দুটোর সাহায্যে কী হবে, এগুলো যদি ঠিকভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, যারা নিউ রিক্রুটমেন্ট হবে তাদের উপরে যদি এগুলো অ্যাপ্লাই করায়, তবে তারা কি ডিসিপ্লিন হবে, শৃঙ্খলাপরায়ণের মধ্যে আসবে, আর তারা ওয়ার্ক প্লেসের মধ্যে একটা সিস্টেমের মধ্যে তারা আসবে, একটা সিকোয়েন্সে তারা চলে আসবে। ইট শুড বি ফলোড আপ বাই মনিটরিং অ্যান্ড কন্ট্রোল। এইবার এইটা যখন অ্যাপ্লাই করা হয় তখন বারে বারে এটাকে মনিটর করতে, এটাকে চেক করে দেখতে হয় যে সব কাজ ঠিক মতন হচ্ছে তো, ঠিক মতন তাদের এডুকেট করা হচ্ছে তো, যারা ঠিক মতন তারা ট্রেনিং পাচ্ছে তো, তারা ঠিক মতন তাদেরকে মেন্টরিং করা হয় মানে হচ্ছে, মানে যে ওইটা মনিটর করবে তাকে এগুলো সব দেখতে হবে। আর মনিটর যে করছে তো সে তার মানে এটাও দেখবে যে এগুলোকে এডুকেট করার জন্য, ট্রেনিং দেওয়ার জন্য যে পার্সন, যে ইন্ডিভিজুয়ালকে দায়িত্ব দেওয়া হয়েছে সে ঠিক মতন পারফর্ম করছে কিনা, তারপরে সেটা তার নিয়ন্ত্রণ রাখবে। এবারে যেখানে ধরে আমার অ্যাবনর্মালিটিস যদি কিছু থাকে, যে জিনিসটা হয়তো নর্মাল সাধারণ হচ্ছে না, সেখানে হয়তো কিছু উল্টোপাল্টা জিনিস কিছু যদি আমরা খুঁজে পাচ্ছি, wherever abnormalities are found the same should be intimated to the concern for correction। যখনই যদি কিছু অ্যাবনর্মাল কিছু যদি জিনিস ঘটে, সেটা যদি খুঁজে পাওয়া যায় এই সময়ের মধ্যে, তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে যে কনসার্ন পার্সন থাকবে, মানে যে আর কি ওটাকে মনিটর করছে আপার লেভেলে, তাদেরকে জানাতে হবে এটাকে কারেকশনের জন্য।
দিস উড এনশিওর এমপ্লয়িজ অ্যাডহারিং স্ট্রিক্টলি টু দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য কোম্পানি। এগুলো যদি ঠিক মতন করা যায় তাহলে আমরা এই জিনিসটা পুরোপুরি একদম এনশিওর হয়ে যাব, একদম নিশ্চিত হতে পারবো কি যে এমপ্লয়িজরা একদম স্ট্রিক্টভাবে, দৃঢ়ভাবে একদম যেন সব নিয়ম আর কানুন, রুলস অ্যান্ড রেগুলেশনস যেন কোম্পানি সেগুলো যেন ফলো করে। কারণ আলটিমেট কি, আমি যদি একটা কোম্পানি আমি রান করছি, কিংবা তোরা যদি একটা কোম্পানি রান করিস, যেরকম ধরনের অ্যাজ পার এক্সাম্পল যে আইটি কোম্পানি বল কিংবা গভর্নমেন্ট কোম্পানি, প্রাইভেট কোম্পানি, তো সেখানে যখন কোনো ফ্রেশ ব্যাচ যখন রিক্রুটমেন্ট হয় তো তাদেরকে প্রথমেই কিন্তু প্রোডাকশন লাইনে কিন্তু পাঠিয়ে দেওয়া হয় না। প্রোডাকশন লাইন বলতে কি, যেখান থেকে কাজের বিনিময়ে কিছু অর্থ আমরা উপার্জন করতে পারি, রাইট। প্রোডাকশন লাইনে কিন্তু প্রথমেই পাঠিয়ে দেওয়া না, প্রথমে তাদেরকে কী করতে হয়, আগে তাদেরকে এডুকেট করতে হয়, তাদেরকে আগে জিনিসগুলো শেখাতে হয়, আগে কোম্পানির সম্বন্ধে জানাতে হয়, তারপরে যে বিষয়ের জন্য, যে সাবজেক্টের জন্য ওদেরকে নেওয়া হয়েছে, রিক্রুট করা হয়েছে, সে সংক্রান্ত ওদেরকে আগে পড়াশোনা করাতে হয়, তাদেরকে ঠিক মতন আগে ট্রেনিং দিতে হয়, তবে গিয়ে তারা ডিসিপ্লিনের মধ্যে আসবে। এর সঙ্গে কি ডিসিপ্লিনেরও ক্লাস নেওয়া হয়, তারপরে এটিকেটস, এরকমও সব কিছুরই ক্লাস থাকে, যে কোথায় কিভাবে বিহেভ করতে হবে, কার সাথে কীভাবে কথা বলতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং। আর তার সঙ্গে কোম্পানির আইন কানুন নিয়ম সব কিছু শেখানো হয়, যাতে ওগুলোকে স্ট্রিক্টলি দৃঢ়ভাবে যেন সবাই যেন ওইটাকে মেনে চলে, যেন যেন ওইটাকে যেন চিটি নেয়, অ্যাডারিং মানে যেন ওইটাকে নিজের অংশ করে নেয় আর কি, যতক্ষণ সে কোম্পানিতে থাকছে। এখানে এবার কিছু কোশ্চেন্স আসছে কি, যে দি কোশ্চেন্স লাইক দ্য ওয়ান্স গিভেন বিলো উড লিড টু স্ট্যাটাস অফ প্রেজেন্ট সিচুয়েশন। এবারে এই তো আমরা এতগুলো আমরা স্টেপ পড়লাম, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে আমরা পড়ে এলাম কি, সেইরি, তারপরে হচ্ছে আমার সেইটান, এরপর সাইন ক্লিনিনেস, সেকেটস মানে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, আর লাস্ট কী ছিল শীর্ষকে মানে সেলফ ডিসিপ্লিন। এইগুলো হওয়ার পর কিছু কিছু প্রশ্ন, সেগুলোকে যদি আমরা আলোচনা করি, যদি ওগুলো নিয়ে মানে মূল্যায়ন করি, যদি ওগুলো নিয়ে ভাবা যায়, থিঙ্কিং করা হয়, তাহলে কি আমরা বর্তমান যে সিচুয়েশন, যে অবস্থা, তার কি স্ট্যাটাস, সেটা দিকে আমরা অগ্রসর হতে পারবো। তো কী কী কোশ্চেন্স রয়েছে এখানে, বলছে আর রেগুলার 5S চেকস কন্ডাক্টেড, মানে 5S যে চেকিংটা সেটা কি রেগুলার একদম ঠিকভাবে ওটাকে করা হয়, সেটাকে চালনা করা হয়, মানে ইরেগুলার তো হয় না। তারপর কি ডু পিপল ক্লিন আপ উইদাউট রিমাইন্ডার্স, রিমাইন্ডার কথা মানে কি, মানে মনে করিয়ে দেওয়া। তো এবার হয়তো মনে করানো হলো না, তাছাড়াও কি মানুষেরা কি ঠিক মতন ক্লিন করছে, কারণ মানুষদেরকে তো ট্রেনিং দেওয়া হয়েছে, তাদেরকে তো এডুকেট করা হয়েছে যে কী করে নিজের ওয়ার্ক প্লেস ঠিক রাখবে, কী করে নিজেরা ঠিক থাকবে, কী করে স্ট্যান্ডার্ডটা মেনটেন করবে, এগুলো সব তো শেখানো হবে, কী করে অ্যারেঞ্জমেন্ট করে রাখবে, কী করে বাঁচবে। তাহলে এই সব কিছু করার পর এবারে ধরনের রিমাইন্ডার দেওয়া হলো না, তা সত্ত্বেও কি তারা ঠিক মতন কাজ করছে না, করছে না। এরপরে ডু পিপল ফলো রুলস অ্যান্ড ইনস্ট্রাকশনস, ঠিক মতন নির্দেশ নিয়ম সেগুলো কি ওরা আদৌ মেনে চলছে না চলেনি। ডু পিপল ওয়্যার দেয়ার ইউনিফর্মস অ্যান্ড সেফটি গিয়ার প্রপারলি, তাদের যে ইউনিফর্ম, যে ড্রেস কোড, তাদের সঙ্গে তাদের যে নিরাপত্তার যে সেফটি গিয়ারগুলো, সেগুলোকে তারা ঠিক মতন পরিধান করছে, তারা সেগুলোকে ঠিক মতন ব্যবহার করছে কি করছে না। ডু পিপল অ্যাসেম্বল ইন টাইম, সময়ের মধ্যে, যে সময় দেওয়া থাকবে সেই সময়ের মধ্যে তারা কি সেই জায়গায় জড়ো হচ্ছে, তারা কি একবদ্ধ হয়ে ওখানে থাকছে। তো এগুলোকে যদি আমরা ঠিক মতন আলোচনা করি, এগুলোর উপর যদি ঠিক মতন যদি আমাদের মনিটরিং আমাদের থাকে, তাহলে আমরা কি বলতে পারবো যে কোনো ফ্রেশ ব্যাচকে রিক্রুটমেন্ট করার পর 5S'ের ওপরে যে ট্রেনিং দেওয়া হয়েছিল, তাদেরকে যে এডুকেট করা হয়েছিল, তাদের সব জিনিস শেখানো হয়েছিল, তাহলে সেগুলো হচ্ছে কি আমরা সাকসেসফুলভাবে আমরা এগোতে পেরেছি, যদি এগুলোর ওপরে মার্কস আমাদের ভালো আসে। এবারে কী হয়, যখন ট্রেনিং দেওয়া হয় কোনো কোম্পানিতে, যখন এডুকেট করা হয়, তার উপরে কিন্তু পরীক্ষা হয়, সে পরীক্ষার উপরে তাদেরকে দেখা হয় যে তারা কী কীরকম পারফর্ম করছে। সেরকম যদি দরকার পড়ে তাহলে এক একজনকে ধরে ধরে সবাইকে ইন্টারভিউ নেওয়া হয়, মানে ওটা ভেতরে ওটা রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পর ইন ট্রেনিং পিরিয়ডের সময়। তাহলে আমরা যে লাস্ট স্টেপ, সে 5 নম্বর স্টেপে আমরা এখন এখানে প্রেজেন্টলি আমরা এখন দাঁড়িয়েছি। তার মানে এতগুলো জিনিস আমরা এখানে জেনে গেলাম 5S। এবারে এর সুবিধা বিষয়ে কিছু বলা আছে, মানে কী কী জিনিস আমরা বেনিফিট আমরা লাভ করতে পারবো। ওয়ার্ক প্লেস, কাজের জায়গা সবসময় পরিষ্কার থাকবে আর ঠিকভাবে অর্গানাইজ থাকবে, বেটারভাবে একদম পুরো সিকোয়েন্সিয়ালি জিনিসটাকে সাজানো থাকবে সংগঠনভাবে। এবার কি বলছে, শপ অ্যান্ড অফিস ওয়ার্কিং বিকামস ইজিয়ার অ্যান্ড সেফার,
যে ওয়ার্কশপ আর যে অফিস ওর সঙ্গে লাগোয়া থাকবে, সেই জায়গায় কাজ করা খুবই সহজ হয়ে যাবে আর খুবই নিরাপদে কাজ করা সম্ভব হবে। রেজাল্টস আর ভিজিবল টু এভরিওয়ান, ইনসাইডার্স অ্যান্ড আউটসাইডার্স। এই 5টা এস যদি আমরা ঠিকভাবে ফলো করতে পারি, যদি কোনো কোম্পানিতে সব এমপ্লয়ি ওয়ার্কার তাদের ওপর লেভেলে সবাই যদি ঠিক মতন ফলো করে, তাহলে যে জিনিসটা দাঁড়াবে সবাই যে ফলাফল সেটা দেখতে পাবে, যে ফলাফল আমাদের কি আসছে, সেটা ভেতরেরও হতে পারে আবার বাইরেরও হতে পারে। ভিজিবল রেজাল্টস এনহ্যান্স জেনারেশন অফ মোর নিউ আইডিয়াস। এবারে যে ফলাফলগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা হেল্প করছে আরও জিনিসটাকে বাড়াবে। কিসে বাড়াবে? যে নতুন যে প্রজন্ম জয়েন করেছে, যে নতুন ব্যাচ ফ্রেশ, তাদের মধ্যে থেকে আরও নতুন আরও আইডিয়া বেরিয়ে আসবে। এবারে এই যে জিনিসগুলো, এগুলো তো প্রতিবার সময় একটা রেগুলার ইন্টারভ্যাল থাকে, সবসময় এগুলোকে চেক করা হয়, প্রতিবার এগুলোকে চেক করা হয়। যারা পুরনো থাকবে তার মানে এই নয় যে পুরনোদেরকে আমি আর চেক করবো না, নতুনদের ওপরও যেরকম চেক করা হবে পুরনোদেরকে ওপরও সেরকম চেক করা হবে। সব জায়গাতে এগুলো চেকিং চলে অল টাইম, কিন্তু তার একটা রেগুলার ইন্টারভ্যাল একটা টাইম থাকে, ইন্সপেকশনের সেরকম টাইম থাকে। পিপল টেন্ড টু বি মোর ডিসিপ্লিন, মানুষজন কী হবে আস্তে আস্তে আরও বেশি শৃঙ্খলাপরায়ণ হয়ে উঠবে। পিপল স্টার্ট লিভিং ইন দেয়ার ওয়ার্ক প্লেস অ্যান্ড হেন্স দ্য ওয়ার্ক, মানে আস্তে আস্তে জিনিসটা এরকম দাঁড়াবে যে তাদের যে কাজের জায়গাটা এতটাই পছন্দ হয়ে যাবে যে তারা ওখানে থাকতে শুরু করবে, যে বেশিক্ষণ করে আরও সময় দেবে। এইখানে একটা জিনিস আমি বলতে চাই, এই যে পিপল স্টার্ট লিভিং ইন দেয়ার ওয়ার্ক প্লেস, এই জিনিসটা মেনলি দেখবি গুগলে আমি একটা বিজ্ঞাপন দেখেছিলাম, সেটা এখানে ফলো করা হয়। তোরা যদি দেখতে চাস তাহলে আমি চেক করে দেখতে হবে, যে ইউটিউবের লিঙ্কটা আমি তোদেরকে দিয়ে দেবো, কিংবা তোরা নিজেরও চেক করে দেখতে পারিস। গুগলের যে প্রথম ওর তো অনেক জায়গায় এই কোম্পানির অফিস আছে, তো ক্যালিফোর্নিয়া, স্যান ফ্রান্সিসকো, ইউএসএ যে কোম্পানিগুলো রয়েছে, মানে ওইখানে যে জায়গার নামগুলো বললাম, স্যান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, এইখানে দেখবি যে কাজের জায়গাটাকে না ওদের বসবাসের জায়গার মতন তৈরি করে দিয়েছে। এবার আজকে যে এই যে আমরা অনলাইন ক্লাস করছি, গুগলের মাধ্যমে করছি, তো ল্যারি পেজ আর সার্গেই ব্রিন প্রথম যখন গুগল শুরু করেছিলেন, তখন তো একদম ছোট্ট জিনিস ছিল। ওটা 1990-এর পরে কথা বলছি, 94-95 সালে। এই জিনিসটা আস্তে আস্তে বড় হতে আজকে আমরা এরকম জায়গাতে এসে পরে পৌঁছেছি। তো এই জিনিসগুলোর পেছনে অনেক মানুষের অবদান আছে, মানে অপরিহার্য। ওরা না থাকলে হয়তো আজকে আমরা এই জায়গায় এসে পরে পৌঁছতাম না। তো এবারে একটা কথা আছে না, যে কিছু যদি ভালো করতে হয় তাহলে মানে কিছু আমাকে ত্যাগ করতে হবে। তো এই ওয়ার্ক প্লেসগুলোকে ওইখানে এমন বানানো আছে যে কেউ হয়তো এখনো 8 ঘন্টা জব করলো, এবারে দেখা যাচ্ছে কি যে ওকে আরও কিছু জব করতে হবে। সে যদি চায় সে এখনো করতে পারে, তার জন্য ওকে হয়তো আরও 4 ঘন্টা থাকতে হবে। তো ওই 4 ঘন্টা কী করে সে সময়টা পার করবে, সেটার বন্দোবস্ত ওইখানে করা আছে। খাওয়ার জায়গা ওখানে সব করা আছে। কেউ হয়তো মানে সিঙ্গেল ওমেন, তার হয়তো স্বামী নেই, সে তার বাচ্চা কী করে হ্যান্ডেল করবে, তো সে বাচ্চাকে নিয়ে অফিসে চলে আসতে পারে, সে বাচ্চাকে হ্যান্ডেল করবার জন্য আলাদা তার বন্দোবস্ত করা আছে। তো এই রকম জিনিস, তবে গিয়ে কি যে যারা এমপ্লয়ি থাকবে না তাদের কাজ করতে খুব ভালো লাগবে। তারা সে কোম্পানিকে আর কোম্পানি কোনো অফিস বলে মনে করবে যে না আমার নিজের একটা ঘর আছে, আমার এটা হচ্ছে আমার একটা ঘর। যদি সেইভাবে তারা মানে নিজেদেরকে আবেশ করতে পারে তবে এটা একমাত্র তাদের ক্ষেত্রে সুবিধা যাদের মাইন্ডসেট থাকবে। যাদের হয়তো মাইন্ডসেট এইটা থাকবে যে না আমার ওটা অফিস, ওটা আমার ঘর নয়, আমি এখান থেকে চলে আসবো, তাদের ক্ষেত্রে কিন্তু এটাকে মেনটেন করা পসিবল নয়। তারা চাইবে কি যে আমার কাছে হোক, আমি এখান থেকে বেরোবো। ওইসব জায়গাতে থিয়েটারও করা আছে, জিমও আছে, সব কিছু আছে ওইখানে। পিপল বিকাম প্রাউড অফ দেয়ার ক্লিন ওয়ার্ক প্লেস। তাদের জায়গা পরিষ্কার যদি পরিচ্ছন্ন থাকে যে জায়গায় কাজ করছে, তাহলে নিজেদেরকে গর্ববোধ মনে হয় যে না দেখতে খুব ভালো লাগছে, আমরা এটা পরিষ্কার করেছি। পিপলস এফিসিয়েন্সি গোজ আপ, মানুষের যে কার্যকারিতাটা সেটা আস্তে আস্তে আরও বাড়বে, মানে আরও বেশি সে কাজ করবে, আরও বেশি তার ভেতর থেকে আইডিয়া বেরোবে। গ্রেটার পিপল ইনভলভমেন্ট, এবার একটা মানুষ করছে তাকে দেখে পরে আশেপাশে আরও এমপ্লয়ি, আরও মানুষ সব এগিয়ে আসবে। তারপরে কি হবে, তাহলে আমার অ্যাবসেন্টিজমটা কম হবে। এই যে কাজের ক্ষেত্রে ওয়ার্ক প্লেসে, এই যে তোরা যেরকম কলেজে আসছিস মাঝে মধ্যে যদি অ্যাবসেন্ট করিস, আমি ধরে নে হয়তো আজ ক্লাস করালাম না, হয়তো আমি অ্যাবসেন্ট করলাম, তো সেইগুলো আস্তে আস্তে কমবে। হ্যাঁ, তা বলে কি এই নয় যে একদমই মানে কেউ অ্যাবসেন্ট করবে না। হ্যাঁ, সেক্ষেত্রে কী হয় যে আগে থেকে তারা জানিয়ে দেয় যে আজকে আমি আসতে পারছি না, আমার একটা খুব ক্রুশিয়াল একটা ম্যাটার আমার রয়েছে যেটা আমাকে হ্যান্ডেল করতে হবে, সেটা আলাদা ম্যাটার। কিন্তু হঠাৎ করে ডুব মেরে দেওয়া, এই জিনিসগুলো হয় না তখন। অ্যাভয়েড ডিলে, কোনো কাজে তখন কি আর ডিলে হবে না, মানে লেট হওয়ার কোনো কথাই নেই।
ইন্ডিউসেস ক্লিয়ার থট প্রসেস হেন্স মোর, মানে আরও বেশি বেশি পরিষ্কার চিন্তাভাবনা চিন্তাধারা আরও এগিয়ে আসবে কোনো কাজের প্রতি, কোনো প্রক্রিয়ার প্রতি, সেই জিনিসটা আরও বেশি ওর মধ্যে আবেশ হবে। সাজেশনস অ্যান্ড ক্রিয়েটিভ আইডিয়াস আর জেনারেটেড, নতুন নতুন কোনো প্ল্যানিং, নতুন কোনো আইডিয়া, ঠিক আছে, কোনো সাজেশনস, সেগুলো আরও বেশি বেশি করে তার উৎপন্ন হবে। এরপরে আরও আছে এখানে বেটার ইউজ অফ ফ্লোর স্পেস, যে ফ্লোরে আমরা কাজ করছি, যে ওয়ার্ক ফ্লোর থাকবে সেটাকে আরও ঠিকভাবে আমরা ইউজ করতে পারবো। তার মানে কি, যদি আমরা ঠিক মতন শর্টিং করি, যদি ঠিক মতন আমরা গুছিয়ে রাখি সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্টে, তাহলে অটোমেটিক্যালি আমার ফ্লোর স্পেসটা বাড়ছে। লেস ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরিজ, ইনভেন্টরিতে যে যে জিনিসপত্রগুলো আমাদের তোলা থাকবে, তো সেইখান জায়গাটাকে আমাদের আর বেশি মানে তছনছ না করলেও চলবে না। মানে যদি ওই জায়গাটা বেশি আমাদের ঘাটাঘুটি না হয়, মানে কি, মানে হচ্ছে সেলডম যেটা ইউজ হয় সেটা আমার ওখানে রইলো, আর যেটা প্রায় ইউজ হয় সেটাকে আমি আলাদা করে দিলাম। যে জিনিসপত্রগুলো আমার দরকার সেগুলোকে আমি সব আলাদা আলাদা করে রাখবো, কিংবা হয়তো পুরনো কিছু জিনিস রয়েছে তার সঙ্গে নতুন আরও জিনিস কিছু আসছে, তো সেগুলোকে ঠিকভাবে সাজিয়ে রাখা। এগুলো ফলে কী হচ্ছে, তো ওয়ার্ক ফ্লোটা খুব ভালো হবে, ঠিকভাবে খুব সুন্দরভাবে কাজটা হয়ে যাবে। সব যদি ঠিক থাকে তাহলে আমার অ্যাক্সিডেন্টও কম হবে। লো মেশিন ব্রেকডাউন, মেশিন যদি ঠিক মতন মেনটেন্যান্স হয় তাহলে আমার মেশিন ব্রেকডাউনটা কম হবে। হায়ার ইউটিলাইজেশন অফ মেশিনারিজ অ্যান্ড ইকুইপমেন্ট, যেসব উপকরণ, যেসব যন্ত্রপাতিগুলো যেগুলো থাকবে সেগুলো আমরা আরও অনেক বেশিভাবে ইউটিলাইজ করতে পারবো, ব্যবহার করতে পারবো। হাই ইল্ড অফ মেটেরিয়ালস, যে মেটেরিয়ালসগুলো আমাদের কাছে থাকছে, পদার্থগুলো, সেগুলো থেকে আরও বেশি আমাদের উৎপাদ আরও বেশি হবে। প্রোডাক্ট কোয়ালিটি, যে প্রোডাক্ট আমরা বানাবো সে প্রোডাক্ট কোয়ালিটির গুণগত মানটা আরও ভালো হবে। আর তার সঙ্গে কি, প্রোডাক্টিভিটিটা আমার বাড়বে, যে কম সময়ে লেস টাইমে আমি অনেক আরও বেশি বেশি আমি প্রোডাক্ট আমি তৈরি করছি, আর সেগুলো আমার ঠিক মতন আরও বেশি বেশি আমার যদি সেল হচ্ছে, তাহলে কি, তাহলে আমার প্রোডাক্টিভিটিটা আমার বেড়ে গেল অটোমেটিক্যালি, তাই না? এবারে এখানেও কিছু কোশ্চেন্স রয়েছে, যে কোশ্চেন্সগুলো আবার এখানে রিপিট করেছে, যেটা আমি এইখানে বললাম। এই যে দ্য কোশ্চেন্স লাইক দ্য ওয়ান্স গিভেন বিলো উড লিড টু স্ট্যাটাস অফ প্রেজেন্ট সিচুয়েশনস, এখানে যেটা দিয়েছে সেই সেম জিনিস এখানেও দেওয়া আছে। দ্য কোশ্চেন্স লাইক দ্য ওয়ান্স গিভেন বিলো উড লিড টু দ্য স্ট্যাটাস অফ প্রেজেন্ট সিচুয়েশন, যে তাহলে কি 5S ঠিক মতন চেক রেগুলার হচ্ছে, কন্ডাক্ট হচ্ছে কি না, মানুষজন রিমাইন্ডার ছাড়া ঠিক মতন ক্লিন আপ করছে কি না, সব মানুষ নিয়মকানুন নির্দেশ ঠিক মতন ফলো করছে কি না, ইউনিফর্ম পরিষ্কার আছে কি না, সেফটি গিয়ার ঠিক মতন পরিষ্কার করে পড়ছে কি না, সময় মতন তারা এক জায়গায় সব আবদ্ধ মানে একত্র হচ্ছে কি না, তাহলে এই জিনিসগুলোই আবার ওইখানেও বলেছে। এবারে 5S পর আরেকটা কনসেপ্ট যেটাকে বলা হচ্ছে 5D কনসেপ্ট। তো 5D জিনিসটা হচ্ছে 5S যদি ফলো না করতে পারি তাহলে আমাদেরকে 5Dকে আমাদেরকে তৈরি থাকতে হবে 5D যেন আমরা অ্যাকসেপ্ট করি, মানে হচ্ছে 5টা ডেভিল, 5 ডেভিলস। যদি 5S যদি আমাদের ইচ্ছে না হয়, যেন ফলো করতে পারছি না কিংবা খুবই কষ্ট হচ্ছে, তাহলে তৈরি থাকো 5Dকে অ্যাকসেপ্ট করার জন্য। প্রথমে কি আছে, ডিলে মানে লেট, তারপর ডিক্লাইনিং প্রফিট, লাভ আস্তে আস্তে কমের দিকে যাবে। ডিসস্যাটিসফাইড কাস্টমার, কাস্টমারদের অসন্তুষ্টি। ডিফেক্টস, কোনো খারাপ জিনিস, খারাপ প্রভাব। আর ডিমোরালাইজড এমপ্লয়িজ, যারা কাজ করছে এমপ্লয়ি, তাদের মানে নীতি সেটা আস্তে 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 খারাপ হয়ে যাবে, নিচের দিকে আরও নামতে থাকবে। এখানে একটা জাপানিজ ওয়ার্ড আছে যেটাকে বলা হচ্ছে কাইজেন। তো কাইজেন কথাটার কথাটা মানে হচ্ছে কন্টিনিউয়াস, আর জেন কথাটা মানে হচ্ছে ইমপ্রুভমেন্ট। তো তার মানে কি, কাইজেন কথাটা কি মানে দাঁড়ালো, কন্টিনিউয়াস আমার ইমপ্রুভমেন্ট, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। Kaizen is basically small improvement carried out by the person who is doing the job in his অথবা her day-to-day work. The prime motto being small improvements lead to big benefits. ছোট্ট ইমপ্রুভমেন্ট, এগুলোকে যদি আমরা ফলো করতে থাকি, ছোট্ট জিনিস, তাহলে ছোট্ট জিনিসটা মিলে কিন্তু একটা অনেক বড় আকার ধারণ করে। তার ইমপ্রুভমেন্ট আমার যদি প্রতিটা দিকে যদি আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে, তাহলে আলটিমেট গিয়ে পরে কী দেখা যায়, যখন সবকটাকে যোগ করব, যে দেখব বেনিফিটটা অনেক ওপরের দিকে গিয়ে পরে আমার পৌঁছে গেছে, অনেকটা হাই। এটাই হচ্ছে এর প্রাইম মোটো কাইজেনের। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট এভরিডে থ্রু ইনভলভমেন্ট অফ এভরিওয়ান ইন দ্য অর্গানাইজেশন ইজ দ্য কি ফর বিজনেস এক্সেলেন্স, উইচ ইজ দ্য প্রাইম মোটো ফর এ টোটাল কোয়ালিটি অর্গানাইজেশন।
একটা পুরো সংগঠন, এই সংগঠনের যে টোটাল কোয়ালিটিকে যদি আমাকে ইমপ্রুভ করতে হয়, সেই ক্ষেত্রে এই কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটা প্রচণ্ড দরকার। প্রতিদিনের যে কাজ, ডে টু ডে ওয়ার্ক, সেখানে যে এক একজন যে নিজেকে ইনভলভ করছে, নিজেকে আবেশ করেছে কোম্পানির মধ্যে, তো এই কন্টিনিউয়াস যদি তার ইমপ্রুভমেন্ট বজায় রাখতে পারে, তাহলে সেইটাই কি সাফল্যের চাবিকাঠি, শ্রেষ্ঠত্ব পাওয়া চাবিকাঠি। ইন কেস তো বিজনেস এক্সেলেন্স ইজ দ্য কি, এই কি এটা চাবি, এই কাইজেনটাই, এটাই কি একমাত্র মোটিভ, লক্ষ্য কি জন্য, টোটাল কোয়ালিটি অর্গানাইজেশন যদি আমরা স্থাপন করতে পারি। একটা অর্গানাইজেশন, তার মধ্যে যেন কোয়ালিটি যেন সব থেকে টপে থাকে, টোটাল কোয়ালিটি আমাকে যেন চেক করতে পারি থ্রু কাইজেনের মাধ্যমে। এবার কেন কাইজেন, হোয়াই? কারণ কি, টু রিমেন কম্পিটিটিভ উই নিড টু চেঞ্জ ফর বেটার অ্যান্ড হেন্স কাইজেন। এখন প্রতিযোগী অনেক হয়ে গেছে, প্রতিটা কোম্পানির সঙ্গে প্রতিটা কোম্পানির প্রতিযোগিতা। তো সেই ক্ষেত্রে এই প্রতিযোগিতার সময় যেন ওই জায়গার স্টিল যেন থাকা যায়, যেন কম্পিটিশনের মধ্যে যেন থাকা যায়, তাহলে কি উই নিড টু চেঞ্জ ফর বেটার। তাহলে আরও কী করে ভালো করব, আরও কী করে আমি ওপরের দিকে উঠবো, তাহলে সেই দিকে আমরা আরও এগিয়ে যাব। সেই জন্য হচ্ছে কাইজেন। তাহলে কি ছোটো ছোটো ইমপ্রুভমেন্টকে আমাদেরকে আস্তে আস্তে আমাদেরকে এগোতে হবে। এরপর হচ্ছে ইফ উই ডু নট মুভ ফরওয়ার্ড উই উইল মুভ ব্যাকওয়ার্ড। আমরা যদি সামনের দিকে এগোতে না পারি, তাহলে অটোমেটিক্যালি আমরা ব্যাকওয়ার্ড দিকে আমরা চলে যাব, অটোমেটিক। কারণ তখন অন্য কোম্পানিরা অনেক এগিয়ে যাবে, তো আমাদের কোম্পানি যেটা থাকবে সেটা তখন পিছনে পড়ে যাবে, আর অটোমেটিক্যালি আমরা ব্যাকওয়ার্ডে চলে এলাম। উই মে বিকাম ওয়ার্স দেন অ্যানিমালস ইফ উই ডু নট ইউজ আওয়ার এবিলিটি টু থিঙ্ক। জন্তু জানোয়ার থেকেও কিন্তু আমরা আরও খারাপের দিকে চলে যাব, আরও খুব বাজে হয়ে যাব, উচ্ছন্নে চলে যাব, যদি আমাদের যে চিন্তাভাবনার শক্তিটাকে দিয়ে যদি আমরা না ভাবি, যদি আমরা এটাকে ব্যবহার না করি। থিঙ্ক এবিলিটি, নাথিং উইল গিভ মোর স্যাটিসফ্যাকশন মোটিভেশন দেন সিইং আওয়ার আইডিয়াস ইমপ্লিমেন্টেড। আমাদের যে আইডিয়া, যে প্ল্যানিং, সেগুলো যদি বাস্তবায়ন হয়, কোনো কোম্পানির যে প্ল্যানিং থাকে, সেই প্ল্যানিং, যে পরিকল্পনা, আইডিয়া, এগুলো যখন বাস্তবায়ন যদি হচ্ছে, তাহলে সেইটাই সবথেকে বড় সন্তুষ্টিদায়ক জিনিস, সেটাই হচ্ছে সবথেকে বড় মোটিভেশন। এর থেকে কিন্তু আর বেশি মোটিভেশন কিন্তু স্যাটিসফ্যাকশন কিন্তু আর থাকার কথা নয়। যে জিনিসগুলো প্ল্যান করা হবে, যেগুলো পরিকল্পনা করা হবে, সেগুলোকে যদি ঠিক মতন যদি অ্যাপ্লাই করা যেতে পারে, সেগুলো ঠিকভাবে সেগুলো যদি কাজ করে, তাহলে এর থেকে বড় স্যাটিসফ্যাকশন, মোটিভেশন আর কিছু হতে পারে না। টু মেক আওয়ার জব ইজিয়ার অ্যান্ড সেফার, যে কাজ করবো সে কাজ যেন আমাদের খুব ইজিভাবে করতে পারি, জব আর যেন খুব সেফলি করতে পারি, নিরাপদভাবে। টু ইমপ্রুভ আওয়ার কাস্টমার সার্ভিস অ্যান্ড মেক আওয়ার কাস্টমার্স হ্যাপিয়ার। একটা কথা আগেই বলেছিলাম যে কি, কাস্টমার হচ্ছে প্রথম জিনিস, কাস্টমারই হচ্ছে শেষ। তাদের জন্যই আমরা কোম্পানি রান করছি, প্রোডাক্ট বানাচ্ছি, সেই কোম্পানিকে আমরা সেলস টিম দ্বারা আমরা সেল করছি। তাহলে কাস্টমার প্লাস লাস্টে কি, কাস্টমারদের সার্ভিস দিই, যদি কোনো কিছু অসুবিধা হয়, তাহলে কাস্টমার সার্ভিসকে উন্নতি করতে হবে, তবে গিয়ে আমরা কাস্টমারকে আরও বেশি হাসি খুশি আমরা দেখতে পাবো, কাস্টমার আরও বেশি খুশি হবে। টু ওয়ার্ক স্মার্টার নট হার্ডার, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য এখনকার দিনে যে কাজগুলো হয়, এখনকার দিনে যে কাজ হয়, সবে হচ্ছে আমার স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক কম হয়। হার্ড ওয়ার্ক হয় নাকি, হ্যাঁ হার্ড ওয়ার্ক হয়, কিন্তু হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্কের দাম এখন মূল্য বেশি। যে কোনো জায়গাতে পরিশ্রম করব, কিন্তু সে পরিশ্রমটা বুদ্ধি লাগিয়ে করতে হবে, যাতে কী করে ইজিলি সে কাজটাকে আমরা সময়ের মধ্যে, বা যে সময় ডাউন টাইম যে দেওয়া থাকবে তার আগে কী করে আমরা সে কাজটা শেষ করতে পারি। থিঙ্কিং, এর জন্য ভাবতে হবে, থিঙ্কের এবিলিটিটা কাজে লাগাতে হবে। স্মার্ট ওয়ার্ক খুব মেন জিনিস। টু ইমপ্রুভ প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি, গুণগত মান যেন ঠিক থাকে, আর বেশি বেশি প্রোডাক্ট যাতে আমরা তৈরি করে যাতে সেল করতে পারি, যাতে কোম্পানি করে রেভিনিউ কিছু আসে, এগুলোকে ইমপ্রুভ করতে হবে। টু অ্যাচিভ অর্গানাইজেশন গ্রোথ, এবার একটা অর্গানাইজেশনের গ্রোথ থাকে, তার যে উন্নতি হচ্ছে, তো ছোট থেকে শুরু করে একদম যে একটা কোম্পানি, যেগুলো প্রথমে যখন শুরু হয় তখন কিচ্ছু থাকে না, যেরকম ওয়ো যে ফাউন্ড করেছিল রিতেশ আগরওয়াল, তো এই ওয়ো কোম্পানির প্রথমে তাকে যে কিছুই ছিল না, কিন্তু আজকে ওয়ো কোম্পানি কোথায় গিয়ে পড়ে দাঁড়িয়েছে, মানে যে হচ্ছে কোম্পানি ফাউন্ড করেছে সে হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে ইয়াংগেস্ট বিলিয়নিয়ার, সব থেকে ইয়াংগেস্ট।
তার মানে কি, তার মানে তার যে গ্রোথ রেটটা, তার মানে গ্রোথ রেটটা অনেক বেশি হাইয়ের দিকে গেছে, অনেক বেশি হাইয়ের দিকে গেছে। আমি যদি এইটাকে আমি যদি একটা গ্রাফের মধ্যে নিয়ে আসি, তো সেই অর্গানাইজেশন গ্রোথটাকে আমাকে অ্যাচিভ করতেই হবে। সবসময় ভাবতে হবে প্লাস দিকে, মাইনাসের দিকে যে ডুবে যাব সেটার দিকে ভাবলে কিন্তু আমি কোনোদিন আমি প্লাসের দিকে আমি ভাবতে পারবো না। তার মানে কিন্তু এইটাও দেখতে হবে যে মাইনাস যে আমার হয়েছে সেখান থেকে আমাকে এক্সপিরিয়েন্স গেইন করতে হবে, এই ভুলটা যেন আমার দ্বিতীয়বার আর না হয়। টু বিকাম ওয়ার্ল্ড ক্লাস মানে বিশ্বের কাছে একটা শ্রেণী হিসাবে একটা ব্র্যান্ড হতে হবে একটা যে কোনো কোম্পানিকে। আজকে যেরকম টাটা, স্যামসাং, এলজি, তুই যে কোনো ক্লাসে দেখে না, ফ্লিপকার্ট, ওয়ো, ঠিক আছে, সব রকম জিনিস দিক দিয়ে সবাই কিন্তু এখন এমন একটা জায়গাতে গিয়ে পরে পৌঁছেছে যে সবকটা ওয়ার্ল্ড ক্লাস স্থানে গিয়ে পৌঁছে গেছে। মানে কি, যে বিশ্বের যত যত কোম্পানি যা আছে তাদেরও কিন্তু স্থান ওইখানে রয়েছে। ওই জন্য দেখবি যেরকম ওয়ার্ল্ডের মধ্যে কত বিলিনিয়ার রয়েছে তাদের যেরকম র্যাঙ্কিং বার করা হয়, ঠিক সেরকম ওয়ার্ল্ডের মধ্যে কোন কোন আইটি কোম্পানির হয়তো লিস্ট বার করা হলো, ফোর্বস থেকে হয়তো লিস্ট বার করলো যে টপ ক্লাস 100 মানে 10টা আইটি কোম্পানি কী কী নাম, টপ ক্লাস ম্যানুফ্যাকচারিং কোম্পানি ধরনের 4 হুইলার বা 6 হুইলার তাদের নাম হয়তো লিস্টে বার করা। ঠিক এইভাবেই ওয়ার্ল্ড ক্লাস যদি হতে হয় তবে এই জিনিসগুলোকে ভালোভাবে ফলো করতে হবে, নিজেকে করতে হবে, অন্যদেরকে ফলো করাতে হবে। যদি ফলো করাতে না পারো কিংবা তারা যদি ইচ্ছা করে ফলো না করে তাহলে তাকে বাদ দিয়ে পরে অন্য কাউকে রিক্রুট করো, কিন্তু আপোস করলে চলবে না যে এখন হচ্ছে চলো, হচ্ছে না পরে হবে, এরকম না, হচ্ছে না তো করতে হবে। বেনিফিটস অফ কাইজেন কি বলছে, কালেকটিভ উইজডম অফ পিপল ব্রিংস ইনফাইনিট রেজাল্টস। এই যে মানুষদের কাছ থেকে যে জ্ঞানকে যদি আমরা সংগ্রহ করতে পারি তাহলে এর যে ফলাফল, যে রেজাল্ট আমরা যেটা পেতে চলেছি সেটা হচ্ছে কি ইনফাইনাইট, মানে অপরিসীম, যেটা সীমার বাইরে, অপরিসীম। কিন্তু কি জ্ঞানটাকে অর্জন করতে হবে, সব কোনো না কোনো মানুষের মধ্যে জ্ঞান রয়েছে, সেটাকে নিতে হবে। তো জব মেড ইজিয়ার, খুব ইজি কাজ করা সম্ভব হবে। ড্রেজারি রিমুভড ফ্রম দ্য জব, কোনো উচ্চবৃত্তি, কোনো গোলামি, ঠিক আছে, মানে নিজেকে এই জিনিসটা ভাবলে চলবে না যে আমি হচ্ছে তার গোলাম। তো এগুলো কি কিছু কিছু কোম্পানির মধ্যে কিছু কিছু ওয়ার্ক প্লেসের এটিকেট থেকে থাকে যে স্যার বলে ডাকা চলবে না, ম্যাডাম বলে ডাকা চলবে না, হয়তো টাইটেল ধরে ডাকতে হবে কিংবা নাম ধরে ডাকতে হবে, যাতে কি ওই গোলামি ভাবটা যাতে না। কিছু কিছু আইটি কোম্পানি এগুলো ফলো করে, আছে এই জিনিসগুলো, সেগুলো সব শেখানো হয়। বসার আদব কায়দা, কথা বলার আদব কায়দা, দাঁড়ানোর আদব কায়দা, মিটিংয়ে জয়েন করার নিয়ম, তারপরে কাজ করার এটিকেট, কী করে নিজেকে ভালো করবে যাতে দেখে, মানে ধরে নে টিসিএস একটা কোম্পানি, তো টিসিএস খুব নাম করা টাটার কোম্পানি, টাটা কনসালটেন্সি সার্ভিসে টিসিএসে কেউ যদি জব করে তাহলে তাকে তার মতন হতে হবে, যেন দেখে পরে বলে যে 8-10টা লোকের মধ্যে যেন দেখে বলে যে না, এই টিসিএসে জব করে, তাহলে তাকে সেইভাবে গ্রুমড হতে হবে। সব কিছু জিনিসের মধ্যে মিলেমিশে আছে। নুইসেন্স রিমুভড ফ্রম দ্য জব, কোনো উপদ্রব, কোনো আপদ, এগুলোকে কাজ থেকে সরাতে হবে। মোর সেফটি, নিরাপদ বেশি হতে হবে। মোর প্রোডাক্টিভিটি, বেশি সেফটি বজায় রাখতে হবে, প্রোডাক্টিভিটি যেন খুব বাড়ে। তার সঙ্গে প্রোডাক্টিভিটি বাড়ায় মানে এই নয় যে কোয়ালিটির সঙ্গে আমি আপোস করব, কোয়ালিটিকেও কিন্তু আমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে, কম টাইমে কাজ করতে হবে আর মূল্যটাকে সেভ করতে হবে। জব এনরিচমেন্ট, কাজের সমৃদ্ধি আমাকে আরও ঘটাতে হবে। তো এই জিনিসগুলো পড়ছে কাইজেনের মধ্যে। তো এরপরে কি আসছে, হোয়ার টু ডু কাইজেন। কাইজেন তাহলে জিনিসটা আমি কোথায় কোথায় করব। তো কাইজেন ক্যান বি ডান, কোন জায়গায় করা যায় সেটা এখানে বলেছে। এক বলছে কি ওয়ান্স ওন ওয়ার্ক এরিয়া, তার নিজের কাজের ক্ষেত্রে বলেছে, তার রুটিন কিংবা নন রুটিনের মধ্যে। তো রুটিন ওয়াইজ যদি কেউ কিছু মেনে চলছে তাহলে সেটা কীভাবে আমাকে ইমপ্রুভ করা যায়, নন রুটিন ওয়াইজের মধ্যে রয়েছে তাহলে সেটাকে আমি কীভাবে ইমপ্রুভ করবো, কিংবা সেটাকে আমি কীভাবে আমি রুটিনের মধ্যে আমি নিয়ে আসবো। তো সব কিছু জিনিসের মধ্যে আছে। এবারে কমন রিলিভেন্ট এরিয়াস, সাধারণ যে প্রাসঙ্গিকপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেটা কি নিজের ডিপার্টমেন্টের মধ্যে আর কি অন্য ডিপার্টমেন্টের মধ্যে, নিজের ডিপার্টমেন্টের সবার সঙ্গে আর অন্য ডিপার্টমেন্টে আদার্স, আর কি অন্য ওয়ার্ক এরিয়া যেমন ধরুন ক্যান্টিন, রিসেপশন এক্সেট্রা, এসব জিনিসগুলো। আরটা কি, আরটা তার নিজের পার্সোনাল এরিয়া, মানে কোথাও তার ঘরে। আমি প্রথমে বলেছিলাম যে যে জিনিসগুলো নিয়ে পরে এখানে পড়া হচ্ছে এগুলো ঘর থেকে যদি আমরা ঠিকভাবে শিখতে পারি, যদি ঘরে আমরা এগুলোকে ঠিক মতন ম্যানেজ করতে পারি তাহলে সেই অভ্যেসটা আমাদের রয়ে যাবে, সেটা আমরা কাজের ক্ষেত্রে গিয়েও সেগুলোকে ঠিক মতো আমরা ম্যানেজ করতে পারবো। হু শুড ডু কাইজেন, কাইজেনটা কে ফলো করবে, তো কাইজেন যে কেউ ফলো করতে পারে, বাই এভরিওয়ান,
রাইট অ্যাক্রস দ্য অর্গানাইজেশন অ্যাজ এভরিওয়ান ইজ কন্ট্রিবিউটিং টু দ্য অর্গানাইজেশন আউটপুট। অর্গানাইজেশনে সবাই, কেউ বাদ যাবে না, কারণ একটা অর্গানাইজেশনে সবাই কিন্তু কিছু না কিছু দিয়ে কন্ট্রিবিউট করছে, মানে অর্গানাইজেশনের আউটপুটটা যেন আরও বেশি যাতে ভালো হয়, সেই জন্য কেউ বাদ নেই, সবাইকে এই জিনিসের মধ্যে আসতে হবে। তারপরে বললাম কোথায়, হোয়ার। এরপর আসছে হোয়েন, মানে কখন। whenever there is pain area for individual, pain area for organization আর dissatisfaction over working method। ধরেন কোনো ইন্ডিভিজুয়াল, কোনো মানুষ, তার হয়তো কাজের ক্ষেত্রে কোনো জায়গায় কোনো কিছু অসুবিধা হচ্ছে, ব্যথা পাচ্ছে। এখানে ব্যথা বলতে কি জিনিসটা পাচ্ছে, যে অসুবিধা হওয়া, কোন জায়গাটায় অসুবিধা, কেন অসুবিধা, কি কারণে অসুবিধা, সব খুঁজে বার করে সেটাকে ঠিক করা। কোনো সংগঠনের মধ্যে, কোনো অর্গানাইজেশনের মধ্যে, কোনো ডিপার্টমেন্টের হয়তো কোনো প্রবলেম চলছে, সেটাকে ঠিক করা। আর যে মেথড, যে প্রক্রিয়ার মাধ্যমে কাজ চলছে, তার প্রতি যদি অসন্তুষ্টি জন্মায়, তাহলে সে ওয়ার্কিং মেথডটাকে চেক করতে হবে যে ওখানে কোনো কিছু প্রবলেম নেই তো। তো এগুলো হচ্ছে কি, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হতে গেলে আমাদেরকে এইগুলো ফলো করতে হবে, এগুলোকে মেনে চলতে হবে, তবে আমরা বেনিফিটগুলো পাবো, আদারওয়াইজ পাবো না। এখানে এবারে কিছু জিনিস দিয়েছে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালস অর অর্গানাইজেশনস পেন এরিয়া উইল বি মোস্টলি ডিউ টু দ্য 3 MUs নেমলি। কোনো ইন্ডিভিজুয়াল, কোনো ব্যক্তি বিশেষ বা কোনো সংগঠন বিশেষের যে পেন এরিয়াগুলো, সেগুলো কেন হয়ে থাকে, কি কারণে, মানে ব্যথা যন্ত্রণার জায়গাটা কি কারণে হয়ে থাকে। প্রথম কথা হচ্ছে মুড়ি মানে হচ্ছে স্ট্রেন। তারপর হচ্ছে মুরা মানে হচ্ছে ইনকনসিস্টেন্সি, আর তারপর হচ্ছে মুডা মানে হচ্ছে ওয়েস্ট। এই তিনটে জিনিস, এগুলোতে কিন্তু কোশ্চেন্স আসতে পারে। এই যে স্ট্রেন মানে স্ট্রেস স্ট্রেন, যেগুলো আমরা জেনে থাকি কি, যে প্রচণ্ড চাপের মধ্যে থাকা, ঠিক আছে, প্রচণ্ড ওয়ার্কলোড, হেভি প্রেসার, সেই জিনিসগুলো মানুষের কিংবা কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তারপরে ইনকনসিস্টেন্সি মানে ঠিক মতন কনসিস্টেন্ট নয়, অসঙ্গতি জিনিস। এরপর হচ্ছে ওয়েস্ট, মানে যেগুলো হচ্ছে বর্জ্য, অপব্যয় বলে বুঝি, সেটাই জিনিস, তাহলে সেটা হচ্ছে মুডা। তো এই মুড়ি মানে হচ্ছে স্ট্রেন, মুডা ইনকনসিস্টেন্সি, আর মুডা মানে হচ্ছে ওয়েস্ট। এবার এখানে কিছু জিনিস দিয়েছে কি, যে দিজ আর 3 মর্টাল ম্যানুফ্যাকচারিং সিনস মানে কি বলা হয়ে থাকে, যেটা খারাপ কাজ, যেটা পাপ কাজ, ঠিক আছে, যেগুলোকে করা একদমই উচিত নয়, তা না তো কি জিনিসগুলো আরও খারাপ হয়ে যাবে, আরও খারাপের দিকে যাবে। তো মর্টাল বলতে কি, যে একটা কথাই বলে যে হিউম্যান আর মর্টাল কিংবা মেন আর মর্টাল, মানে কি, মানে তাদের প্রাণ, তাদের যেরকম জন্ম হয়েছে তারা সেরকম তাদের চলে যেতেও হবে। মরণশীল, এই তিনটে জিনিস হচ্ছে কোনো কোম্পানির ক্ষেত্রে কিংবা কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হচ্ছে মরণশীল ব্যাপার। তো অতএব এগুলোকে আগে দূর করতে হবে, এগুলোকে দূর না করলে কিন্তু সেগুলো কিন্তু আমার করা সম্ভব নয়। তো কী কী জিনিস জানলাম এখানে, হোয়াই জানলাম, এরপরে জানলাম হচ্ছে কি বেনিফিট জানলাম, হু জানলাম, হোয়ার জানলাম, হোয়েন জানলাম, তার সঙ্গে তিনটে যে ম্যানুফ্যাকচারিং মরণশীল যে মর্টাল সিনস, সেগুলোর বিষয়ে জানলাম, মুরা, মুডা। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমার ফান্ডামেন্টস অফ ইমপ্রুভমেন্ট, এরিয়াস অফ কাইজেন, প্রবলেম সলভিং। তারপরে তোদের এই জিনিসটা এখানে রয়েছে, যেটা হচ্ছে 5S আর 5Dর মধ্যে একটা চার্ট এখানে দেওয়া রয়েছে। আর তার আগে কি আছে এখানে, এই হাউটা জানা দরকার, আর হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন। তো ফান্ডামেন্টস অফ ইমপ্রুভমেন্ট বলতে কি বলছে, ইমপ্রুভমেন্টস ডু নট কাম অ্যাবাউট বাই কোইন্সিডেন্স, it is the result of conscious effort towards them. Some useful clues towards these are, কোইন্সিডেন্স যে ব্যাপারটা বলছে, ইমপ্রুভমেন্টস ডু নট কাম বাই কোইন্সিডেন্স, মানে উন্নতি কিংবা আমি যে আস্তে আস্তে জিনিসটাকে আরও উন্নতির দিকে নিয়ে যাচ্ছি, এই জিনিসটা কখনো হঠাৎ করে চলে আসতে পারে না, যে সমস্থানে সমাবস্থান কিংবা তো হঠাৎ করে জিনিসটা আমার মানে একটার সঙ্গে একটাকে আমি রিলেট করে দিলাম, মানে কোইন্সিডেন্টালি আমার মিলে গেল, এরকম জিনিস নয়। তো সেটা কি, কনসাস মানে সচেতনভাবে যে প্রচেষ্টা, সেগুলো যদি আমরা করে থাকি, তারই ফলাফল, তাহলে আমরা কি পাবো, আমার ইমপ্রুভমেন্ট আমার হবে, মৌলিক জিনিসগুলো আমার ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। তো তার কিছু ক্লিউ এখানে দেওয়া রয়েছে। স্টার্ট উইথ স্মল ইমপ্রুভমেন্ট, আগে ছোটো ছোটো ইমপ্রুভমেন্ট দিয়ে পরে আগে শুরু করো, ছোট্ট ছোট্ট জিনিস, একবারে বড়োর দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নিজেদের প্রবলেমগুলোকে নিয়ে আগে শুরু করো, অন্যের প্রবলেম না, নিজের কি অসুবিধা রয়েছে, নিজে কোথায় বাধা পাচ্ছ, আগে সেইটাকে ঠিক করো। সেগুলো তুমি ঠিক না করতে পারো, তাহলে তুমি অন্যের ঠিক করতে পারবে না। যে জায়গাগুলো খুব ইজি সহজ, সেগুলোকে দিয়ে আগে শুরু করো। ইমপ্রুভমেন্ট যে জিনিসটা, সেইটাকে নিজের রুটিনে ডেইলি প্রতিদিনের একটা পার্ট বানিয়ে নাও, যে প্রতিদিন আমাকে ইমপ্রুভমেন্ট অল্প অল্প ছোটো 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 করে আমাকে ইমপ্রুভমেন্ট আমাকে হতে হবে, ওটাকে একটা হ্যাবিট বানিয়ে নাও।
যে আমাকে উন্নতির পথে আমাকে হাঁটতেই হবে। ইউজ গ্রুপ কালেকটিভ উইজডম ফর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। তা এবারে গ্রুপ যখন থাকবে তাহলে সেই গ্রুপ থেকে কি জ্ঞানটাকে আগে ওটাকে সংগ্রহ করো, নিয়ে তাহলে কন্টিনিউয়াস বরাবরের জন্য একদম মানে ফ্লো একটা থাকবে ইমপ্রুভমেন্টের, কন্টিনিউয়াসলি ফ্লো করে যাবে সমানভাবে, ইমপ্রুভমেন্টটা আমার আস্তে আস্তে আরও বাড়তে থাকবে। নেভার রিজেক্ট অ্যান আইডিয়া বিফোর ট্রাইং। কোনো আইডিয়াকে রিজেক্ট করো না ট্রাই করবার আগে। কেউ আইডিয়া দিল সেটাকে আগে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে পরে তার মূল্যায়ন করো। তখন যদি মনে হয় যে ওই আইডিয়াটা কাজে লাগবে না তখন রিজেক্ট, কিন্তু তার আগে ট্রাই করবার আগে রিজেক্ট করা উচিত নয়। হাইলাইট প্রবলেমস, ডু নট হাইড দেম। যে যে অসুবিধাগুলো সামনে আসবে সেগুলোকে সামনে নিয়ে আসা, যে বাধাগুলো সেগুলোকে সবসময় সামনে নিয়ে আসো, হাইলাইট করো। হাইলাইট যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু সেগুলোকে সলভ করা সম্ভব হবে না। তার মানে কি নিজের মনে যে প্রবলেমগুলো থাকবে সেগুলোকে নিজেও যেরকম ভাবো, যদি গ্রুপের মধ্যে থাকো তাহলে সেগুলোকে সামনে নিয়ে আসো, সেগুলোকে লুকিয়ে ফেলো না। ডু নট বি অ্যাফ্রেড অফ ওয়ার্ক স্টপেজ। কাজ থেমে যাবে এইটা নিয়ে ভয় করো না। কাজ থামবে কখন? যদি আমরা ঠিক মতন কাজ না করি, কিংবা যদি আমাদের ঠিক মতন চিন্তাধারা যদি কাজ না করে, তখনই তো কাজটা থেমে যাবে। তো সেই নিয়ে ভয় করো না, আগে নিজেদেরকে আগে করে যাও, কাজ করে যাও, প্রবলেমগুলোকে সলভ করো, আইডিয়াগুলোকে কাজে লাগাও, এইভাবে এগোতে হবে। ছোটো ছোটো জিনিসকে ইমপ্রুভমেন্ট করতে হবে, তাহলে কি আমরা বড় একটা রেজাল্ট আমরা পাবো। এবার বলছি কি এরিয়াস অফ কাইজেন। তো কাইজেন যে জিনিসটা যেটা পড়লাম যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এটা কোথায় কোথায় আমরা কাজে লাগাতে পারি? মূল্য এবং সময় কমানোর ক্ষেত্রে, কস্ট অ্যান্ড টাইম রিডাকশন, সেফটি নিরাপদের জায়গায়, ওয়েস্ট এলিমিনেশন বর্জ্য পদার্থকে দূর করার ক্ষেত্রে, বর্জ্য জিনিসকে সরাতে হবে। প্রোডাক্টিভিটি উন্নতির ক্ষেত্রে, ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে কী করে বেশি বেশি আমি রেভিনিউ আর্ন করবো, কী করে প্রোডাক্টিভিটি আমার বাড়বে, কী করে কোম্পানি আমার ওপর দিকে যাবে। এনার্জিকে কনজার্ভ করতে হবে, এনার্জিকে সাশ্রয় করো, বাঁচাও, মানে এনার্জি শুধুতেই অপচয় করো না। এরপর হচ্ছে ফ্যাটিক রিডাকশন, অবসাদকে হ্রাস করতে হবে। নিজের মন থেকে আগে ওটাকে ঝেড়ে ফেলতে হবে। কোনো কিছুতে দুঃখ পেলে চলবে না, কষ্ট পেলে চলবে না, সেটাকে হাইলাইট করো, সেটাকে সলভ করো। সেরকম হলে কারো হেল্প নাও, কিন্তু অবসাদ থেকে আগে বাইরে বেরিয়ে এসো। কারণ অবসাদ কি মানুষকে কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দেয়, খারাপের দিকে আরও নিয়ে চলে যায়। কাস্টমারকে ঠিক মতন সার্ভিস দেওয়া, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, সিস্টেম ইন্ট্রোডাকশন, ভিজুয়াল কন্ট্রোল সিস্টেম, 5S হাউসকিপিং, এইসব জায়গাতে আমরা কি করতে পারবো? কাইজেনকে আমরা ব্যবহার করতে পারবো। মানে এগুলোতে কি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আমরা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। প্রতিটা ছোটো 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 জিনিসকে, প্রিভেন্টিং ডিফেক্ট রিকারেন্স এক্সেট্রা, খুঁতের যেন পুনরাবৃত্তি না হয় সেটাকে আগে রোধ করো, তাহলে এখানে আমরা কাইজেনকে অ্যাপ্লাই করতে পারি। তো এটা হয়ে গেল কি এরিয়াস অফ কাইজেন। এরপরে আসছে হাউ টু ডু কাইজেন, কীভাবে। কাইজেন মানে কি কন্টিনিউয়াস একটা ইমপ্রুভমেন্ট প্রসেস, ক্যান বি ব্রোকেন ইন্টু 2 স্টেপ, দুটো স্টেপে সেটাকে আমরা ভাঙতে পারি। একটা ফার্স্ট প্রবলেম আইডেন্টিফিকেশন, আগে যে অসুবিধা সেটাকে আগে চিহ্নিতকরণ করো, তারপর হচ্ছে কি প্রবলেমটাকে সলভ করে দাও। এই দুটো আমাকে মেথড, মানে এই দুটো স্টেপ, যে ধাপে ধাপে এটাকে আমরা অ্যাপ্লাই করব, তার মধ্যে এই জিনিসগুলো আমাদের থাকবে যেগুলো আমরা ওপরে এগুলো পড়ে এলাম। বিভিন্ন টাইপের সলভিং টেকনিক আর প্রবলেম আইডেন্টিফিকেশন টেকনিক। প্রবলেম অনেক হতে পারে, কিন্তু কোন প্রবলেমটা আমার কোন স্থানে বসাবো সেটাকে ঠিক মতন সিকোয়েন্স করা, আর কোন প্রবলেমটাকে আমি কোন অসুবিধাটা কীভাবে সলভ করবো সেটাকে ঠিকভাবে করা, তাহলে সব কটা জিনিস আমার সিস্টেমেটিক আমার অ্যারেঞ্জমেন্টের মধ্যে থাকবে, কোনোটার সঙ্গে কোনো জিনিসের সঙ্গে গুলিয়ে পড়বে না। তো সেইভাবে আমরা কাইজেনকে অ্যাপ্লাই করতে পারি। প্রবলেম কী জিনিস? প্রবলেমটাকে বলা হচ্ছে কি ডেভিয়েশন ফ্রম দ্য স্ট্যান্ডার্ড, সেটাই হচ্ছে কি অসুবিধা। আমি একটা কোনো জিনিসের কিংবা একটা কোনো কোম্পানি একটা গুণগত মান ঠিক করে রেখেছে, একটা স্ট্যান্ডার্ড, তো সেই স্ট্যান্ডার্ড থেকে যদি কোনো কিছু ডেভিয়েট হয়ে যাচ্ছে, যদি ওখান থেকে সরে চলে আসছে, কিংবা অন্যদিকে যদি তার মানে ফেস হচ্ছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ডেভিয়েট মানে অন্যদিকে যদি ঘুরে যাওয়া, পথভ্রষ্টতা বা চ্যুতি, সেই জিনিসটা যখনই হয় তখনই সামনে চলে আসে প্রবলেম, তা না তো কিন্তু প্রবলেম কিন্তু আসে না। অ্যাজ পার সিম্পল জিনিস বলছি, ঘরে রান্না হয়েছে, সবার ঘরেই হয়, তো তোরা ধরে খেতে বসেছিস, তো তোরা জানিস যে রান্নাটা এরকম স্ট্যান্ডার্ড, আমার খেতে খুব ভালো লাগে, হয়তো ঝাল কম, তেল কম, দেখলি যে রান্নাতে ঝাল বেশি রয়েছে, তেল বেশি রয়েছে, মশলা বেশি, তার মানে কী হলো? তার মানে এবারে তোর সামনে একটা অসুবিধা চলে এলো। কী অসুবিধা? যে কী করে আমি খাবো? কারণ যে স্ট্যান্ডার্ডটা
সেট হয়েছিল সেখান থেকে তো সরে গেল। কিংবা ধরে নে তুই হয়তো কোনো নিমন্ত্রণ বাড়িতে খেতে গেছিস, ঘরে হয়তো তুই ঝাল মশলা বেশি খাস, সেখানে গিয়ে দেখলি কিন্তু না মশলা বেশি কিন্তু নেই, ঝাল নেই, একদম ফিকা রান্না, একদম ফিকে ফিকে। তাহলে তোর কিন্তু সামনে একটা প্রবলেম হলো। কী প্রবলেম? যে আমার স্ট্যান্ডার্ড ছিল একরকম কিন্তু আমি চলে এলাম আমার অন্য জায়গায় আমার স্ট্যান্ডার্ড, তাহলে পথভ্রষ্ট হলো। তাহলে তখনই একটা প্রবলেম সামনে আমার চলে এলো। এরপরে হচ্ছে কেউ হয়তো বাইক চালাচ্ছে কিংবা রোডের ওপরে, স্ট্যান্ডার্ড ঠিক করা আছে ইন্ডিয়ার ক্ষেত্রে যে তোমাকে লেফট দিয়ে তুমি যাবে, তুমি লেফটে ওভারটেক করতে পারো না, তো ওভারটেক করতে পারো রাইট দিয়ে পাবে। কিন্তু দেখা যাচ্ছে কি যে সে লেফট দিয়ে ওভারটেক করছে, তাহলে এটা একটা অনেক বড় অসুবিধা। কারণ স্ট্যান্ডার্ড দেওয়া আছে যে লেফট দিয়ে করা যাবে না রাইট দিয়ে, কিন্তু লেফট দিয়ে সে যখন করছে তাহলে সেক্ষেত্রে একটা পথভ্রষ্ট চ্যুতি হলো স্ট্যান্ডার্ডের, তো সেটা হলো একটা প্রবলেম। তো এরকম বিভিন্ন টাইপের প্রবলেম হতে পারে কোনো কাজের ক্ষেত্রেও, আইটি ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রি বলা যেতে পারে, কোনো স্টিল ইন্ডাস্ট্রি, কোনো অর্গানাইজেশন, ইভেন কি নিজের ঘরে যেরকম এক্সাম সে কোনো জায়গাতে প্রবলেম আমার আসতে পারে। এটা কি ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট ইজ এক্সপেক্টেড অ্যান্ড হোয়াট ইজ অ্যাকচুয়ালি অকারিং। কী আশা করেছিলাম আর কি এখন ঘটে চলেছে, এই দুটোর মধ্যে যে মানে অন্তর, সেই অন্তরটাই হচ্ছে কি আমার প্রবলেম। আমি আশা করেছি এক জিনিস আর হচ্ছে আরেক জিনিস, তাহলে সেটাই তো আমার প্রবলেম। Solution is that which can be eliminate or reduce the difference between the actual and expectation. এর সলিউশন কি? যেটা ডিফারেন্স দাঁড়াচ্ছে, যে বাস্তবের সঙ্গে যেটা আমরা আশা করেছিলাম সেইটাকে দূর করতে হবে, মুছে ফেলতে হবে কিংবা সেটাকে কমাতে হবে, এটাই হচ্ছে তার সলিউশন। আদারওয়াইজ এর কোনো সলিউশন কিচ্ছু নেই। কী করে প্রবলেমগুলোকে আমরা আইডেন্টিফাই করব আর কি প্রবলেম আমরা কীভাবে সলভ করব তার এখানে কিছু নাম দেওয়া রয়েছে। বলছে আন্ডারস্ট্যান্ড থরলি হোয়াট ইজ হ্যাপেনিং, কী ঘটে চলেছে কন্টিনিউয়াসলি, সেটা পুরোপুরিভাবে আগে বোঝো, না বুঝলে সেটা সলভ করতে পারবে না। তো জানতে হবে আমাকে টোটাল জিনিসটা, যে আমি হাফ জানলাম, কারণ একটা কথাই আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, বিদ্যা পেটে কম নিয়ে পড়ে কিন্তু অনেক ভয়ঙ্কর জিনিস। কারণ যে কোনো সময় যে কোনো কমেন্ট করে দেবে তাহলে সেটা কিন্তু ভালো হবে না। কোশ্চেন এভরি অ্যাক্টিভিটি অ্যান্ড রেজাল্ট অফ এভরি অ্যাকশন, প্রতিটা যে কার্যপ্রণালী চলছে সে প্রত্যেকটা কার্যপ্রণালীকে দেখো, ওটাকে কোশ্চেনের মধ্যে ফেলো যে ঠিক মতন হচ্ছে কিনা কাজগুলো, আর প্রত্যেকটা অ্যাকশন তার রেজাল্ট ফলাফল কী আসছে। কম্পেয়ার দেম উইথ স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ড সেট করা আছে সে স্ট্যান্ডার্ডের সঙ্গে সেগুলোকে তুলনা করো। এটা কোনো গুণগত মান তো সেট করা থাকবে, সেই গুণগত মানের সঙ্গে আমাদেরকে তুলনা করতে হবে। নেভার অ্যাকসেপ্ট স্ট্যাটাস কুয়ো, এখানে যে কুয়ো কথাটা সেটা আবার হচ্ছে স্থিতাবস্থা। স্থিতাবস্থা জিনিসটা হচ্ছে কি যে একদম সেটেল হয়ে যাওয়া, যে না উপরে না নিচে একটা কোনো পজিশন চললাম সেখানে আমি মানে স্থির হয়ে রয়ে গেলাম, সেটা কিন্তু ওইভাবে অ্যাকসেপ্ট করলে চলবে না। লুক হোয়ার ম্যাক্সিমাম ডিস্যাটিসফ্যাকশন, যেখানে বেশি অসন্তুষ্টি কারণ ঘটছে সেই জায়গাটাকে ভালো করে দেখো। লুক ফর প্রবলেমস হোয়ার ইউ থিঙ্ক নান এক্সিস্টস, যে জিনিসটা হয়তো আমরা ভাবছি যে সেটা হয়তো আমার এক্সিস্টই করে না, তো সেইখানে আবার কিসের প্রবলেম, তো সেইরকম যদি কিছু আসে তাহলে সেটাকে আগে ভালো করে থাকো। মানে আমাদের চিন্তাভাবনা যে সেটা হয়তো সেখানে মানে বর্তমান নয়, সেখানে কিছু এক্সিস্ট করতে পারে না, কিন্তু একটা প্রবলেম আসছে, তাহলে কী প্রবলেম সেটাকে আমাকে দেখতে হবে। লুক অ্যাট থিংস ফ্রম কাস্টমার পয়েন্ট অফ ভিউ ইন টার্মস অফ কোয়ালিটি, কস্ট, ডেলিভারি। কাস্টমার এবার একটা কোনো অর্গানাইজেশন কোনো একটা প্রোডাক্ট বানালো, কোনো একটা কোম্পানি, সে প্রোডাক্টটা বানিয়ে পরে কী করছে, সে সেল করবে। এবারে সেল করার পর সে কাস্টমার সে জিনিসটাকে কীভাবে ব্যবহার করবে, কাস্টমারদের পকেটে কতটা টান পড়তে পারে, কাস্টমাররা কীরকম গুণগত মান চাইছে, তারা কীভাবে জিনিসটাকে ডেলিভারি পেতে চাইছে, সেই সব ভিউগুলোকে আমাদের কিন্তু ভাবতে হবে। এবারে এগুলো ছিল হচ্ছে কি প্রবলেমগুলোকে চিহ্নিতকরণ করা অসুবিধা। এবারে এখানে কী হচ্ছে কী করে আমরা ওকে সলভ করবো, সমাধান করব। স্টেপস টু প্রবলেম সলভিং শুড বি, কী স্টেপ এখানে হতে পারে। প্রথম কি বলছে, অ্যানালিসিস টু ফাইন্ড রুট কজ অফ দ্য প্রবলেম, যে অসুবিধাটা আসছে তার একদম গোড়াতে একদম শিকড়ের জায়গাতে গিয়ে পরে পৌঁছতে হবে, যে কী তার কারণ, সেটাকে করতে হবে, মানে তার পর্যালোচনা করতে হবে, সেটাকে বিশ্লেষণ করতে হবে। কী করে সেটাকে ওভারকাম করা যায় সেক্ষেত্রে কিছু আইডিয়া ভাবতে হবে, সেটাকে আইডিয়াকে ফর্মুলার মধ্যে ফেলতে হবে, যে আমি কোন আইডিয়াটাকে কীভাবে আমি কাজে লাগাবো, সূত্রের মাফিক পরিকল্পনা করা। এবারে এতগুলো আমার আইডিয়া থাকবে, কোন আইডিয়াটাকে আমি সিলেক্ট করব, কোনটা আমার অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাকে বাছা। এইবার কী হবে, ইমপ্রুভমেন্ট, তাহলে ওইটাকে যদি আমি ঠিকমতো সিলেকশন করে যদি ওকে অ্যাপ্লাই করতে পারি আইডিয়াটাকে, তাহলে আস্তে আস্তে আমি উন্নতির পথে আমি হাঁটবো। এই করতে কী থাকবে, আমার যে গেন, যে লাভ, সেটা সবসময়ের জন্য আমার বজায় থাকবে, সাস্টেন গেনস। এই বিষয় ছিল 5S, পারপাস অফ হাউসকিপিং অ্যান্ড প্র্যাকটিস, ক্লিনিং হাউসকিপিং, 5S কনসেপ্ট, 5D কনসেপ্ট, কাইজেন, এইটা।
এরপর নিচে একটা 5s টু মিনিমাইজ 5d, নিচে একটা ছবি দেওয়া আছে, একটা চার্ট করে দেওয়া আছে, সে চার্টে ঠিক সেম জিনিসই লেখা রয়েছে। 5s না হলে আমাকে তো যেতে হবে 5dতে, কিচ্ছু করার নেই, ওটা মানতে বাধ্য, মানে অ্যাকসেপ্ট করার জন্য তৈরি থাকতে হবে। তো অতএব 5dতে না গিয়ে চেষ্টা করতে কি যে 5s কী করে আমরা অল টাইম থাকি। তো প্রথমে কি সেডি মানে শর্ট আউট, যেটা বলেছিলাম যে শর্টিং ওয়ান্টেড অ্যান্ড আনওয়ান্টেড, যেটা দরকার যেটা দরকার নেই সেগুলোকে আগে বেছে নাও। সেটা মানে সেট ইন অর্ডার, ঠিক মতন সাজিয়ে নাও, যে প্লেস ফর এভরিথিং অ্যান্ড এভরিথিং ইজ ইন ইটস প্লেস, সব কিছুর জন্য জায়গা আছে কিন্তু সব জিনিসই তার নিজে নিজের জায়গায় থাকবে। তারপর কি সেইসো মানে সুইপ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঝকঝকে তকতকে রাখা। সেকেন্ডসো মানে স্ট্যান্ডার্ডাইজেশন, মানে প্রতিটা গুণগত মানকে ঠিক করা। ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড এস আর ইন সিকুয়েন্সিয়াল অ্যান্ড ইমপ্লিমেন্টেড উইথ স্ট্যান্ডার্ড। প্রথম এস সেইরি, সেকেন্ড এস সেইটান আর থার্ড এস সেইসো, এই তিনটেকে ঠিকভাবে সিকুয়েন্স ক্রম অনুসারে করতে হবে আর সেটাকে বাস্তবায়ন করতে হবে, তবে গিয়ে আমার স্ট্যান্ডার্ডটা আমি সেট করতে পারবো। 4 নম্বর কি সেকেটসু গেল। 5 নম্বর কি আসছে আমার সিৎসুকে, মানে সাস্টেন, মানে সবসময় যেন ওটা বজায় থাকে অল টাইম। কথা বলেন যে হাল ছেড়ে দিলাম না, সেটা করলে চলবে না, করতে হবে তো করতে হবে, সিম্পলি ব্যাপার। মেনটেন অল 5s ইন সিকুয়েন্সিয়াল, সব কটা 5sকে যতগুলো আমরা পড়লাম ঠিক অর্ডারে সাজিয়ে রাখা। এইটা যদি আমরা না জানতে পারি, যদি না করতে পারি, যদি আমরা বিফল হয়ে যাই, তাহলে আমাদেরকে তৈরি থাকতে হবে 5dকে গ্রহণ করার জন্য। 5dকে মানে আমরাই আমন্ত্রণ জানাচ্ছি, আমন্ত্রণটা আমাদের জন্যই হচ্ছে। ফার্স্ট ডি কি ডিলে মানে লেট, টাইম লস, সময় সবথেকে বড় বন্ধু, সময় সবথেকে বড় ভগবান। সময় পেরিয়ে যাবে, সময় ব্যয় হবে, অপচয় হবে, ডিলে। তারপর কি ডিফেক্ট, কোয়ালিটি লস, গুণগত মান খারাপ হয়ে যাওয়া। ডিসস্যাটিসফাইড কাস্টমার, কাস্টমারদের অসন্তুষ্টি, কাস্টমার কমে যাওয়া, কাস্টমার লস, কাস্টমারকে ধরে রাখতে পারলাম না, আমার কোম্পানির ক্ষেত্রে অনেক বড় লস হলো। ডিক্লাইনিং প্রফিট, প্রফিট আস্তে আস্তে হ্রাসের দিকে যাওয়া। প্রফিট লস কথা মানি লস, তার মানে কোম্পানি করে যে রেভিনিউ না আসে তাহলে আলটিমেট লসের দিকে গেল, প্রফিট ডিক্লাইন করে গেল। ডিমোরালাইজ এমপ্লয়িজ, লস অফ প্রোডাক্টিভিটি, এমপ্লয়ীদের যদি নীতি যদি খারাপের দিকে যায়, যদি অবনতি ঘটে, নীতি কথা বলে যেটা মোরাল, সার যদি অবনতি ঘটে তাহলে কী হবে, কোম্পানি ঠিক মতন চালাতে পারবে না। কারণ কি এমপ্লয়ি ঠিক মতন কাজ করতে পারবে না, এমপ্লয়িরা ডাউটে থাকবে, হেজিটেট করবে, তো সেই ক্ষেত্রে কী হবে, প্রোডাক্টিভিটি আমার হ্রাস পাবে। তো এই হচ্ছে তোদের চ্যাপ্টার শেষ এখানে। এরপরে কিছু কোশ্চেন্স আছে যেগুলো তোরা দেখবি, তোদেরকে পিডিএফটা দেওয়া রয়েছে। তো কোয়ালিটি টুলসের এই চ্যাপ্টারটি আজকে শেষ হলো, আর এর আগে তোদেরকে আমি কোয়ালিটি নিয়ে পরে আরও পড়িছি। তো এরপরে নেক্সট ডেতে নতুন একটা কোনো টপিক নিয়ে পরে তখন আলোচনা হবে। মেবি শুরু করবো যে কোয়ালিটি সার্কেলটা, সেটা উপরের দিকে আছে। ঠিক আছে, তাহলে আমি এখন রাখলাম, টাইম অলরেডি হয়ে গেছে, আমার নেক্সট ক্লাস আছে। তো থ্যাংক ইউ স্যার। হ্যাঁ শুনে নে, ওয়েলকাম। একটা ছোটো টাস্ক দেবো, টাস্কটা করে আমাকে সাবমিট করবি। ওকে ঠিক আছে। ওকে Okay, sir. ওকে, থ্যাংক ইউ। Thank you, sir. ওকে, ওয়েলকাম, টাটা, বাই বাই।